নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদেব। আর ভারতের সংবিধান নিতিন সিংহানিয়া স্যারের এই যে WBCS ম্যানুয়াল থেকে আমরা কভার করছিলাম, আজ তার লেকচার 2 এবং এখানে আমরা দেখব সংবিধানের রচনা, অন্তর্বর্তী সরকার এবং সংবিধানের উৎস। ভেরি ইম্পর্টেন্ট টপিকগুলো এখান থেকে দেখবেন। অনেক কোশ্চেন কিন্তু ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি জিজ্ঞাসা করা হয়, স্পেশালি সংবিধানের উৎস থেকে এবং সংবিধানের রচনা থেকে। চলুন আজ আমরা সমস্ত কোশ্চেন, সমস্ত টপিক ডিটেলসে দেখব। তো শুরু করা যাক। তার পূর্বে WBCS 2023-এর জন্য কমপ্লিট ব্যাচ রয়েছে মাত্র 750-তে। কমপ্লিট কোর্স প্লাস চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট প্লাস টেলিগ্রাম গ্রুপ, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা কিনে নিতে পারেন এবং আপনারা কিন্তু ওখানে ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। আমাদের যে প্রথম টপিক আজকে রয়েছে সংবিধানের রচনা। এখানে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট দেওয়া রয়েছে এই বইতে। যেমন দেখুন, আমাদের সংবিধান তৈরি যে হবে, এই সংবিধান তৈরির জন্য একটা নির্দিষ্ট কমিটি দরকার, একটা নির্দিষ্ট পরিষদ দরকার। তো সেই পরিষদটাকে আমরা বলবো গণপরিষদ, বা ইংলিশে এটাকে আমরা টার্ম করে থাকবো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো এই যে সংবিধান তৈরির জন্য, আমাদের ভারতের যে সংবিধান এত বড় সংবিধান, এই সংবিধান তৈরির জন্য গণপরিষদের গঠন করা হয়েছিল এবং গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। আর এটা হয় কিন্তু নিউ দিল্লিতে। কিন্তু মাথায় রাখবেন, মুসলিম লীগের সদস্যরা এই অধিবেশন বয়কট করে। তো মুসলিম লীগের সদস্যরা এই অধিবেশন বয়কট করলে মোট 211 জন সদস্য কিন্তু গণপরিষদের প্রথম অধিবেশন 9 ডিসেম্বর 1946 সালে যোগদান করেন। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু ডিরেক্টলি কোশ্চেন চলে আসে যে মুসলিম লীগ এখানে বয়কট করেছিল, তারপরে কতজন মেম্বার এখানে যোগদান করেছিল। তাছাড়া গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? 9 ডিসেম্বর 1946 সালে। নেক্সট বলছে, পরিষদের বয়োজ্যেষ্ঠ সদস্য ডক্টর সচিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। দেখুন, গণপরিষদ যখন গঠন করা হয় এবং গণপরিষদের যখন প্রথম অধিবেশন হয় 9 ডিসেম্বর 1946-এ, সেই সময় নির্দিষ্টভাবে কাউকে প্রেসিডেন্ট বা সভাপতি হিসেবে কিন্তু নিয়োগ করা হয়নি। তো সেই সময় সেই গণপরিষদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে বেশি বয়সের ব্যক্তি ছিলেন ডক্টর সচিদানন্দ সিংহ। এটাকে সিনহা কোনো বইতে পাবেন, কোনো বইতে সিংহ পাবেন। তো এই ডক্টর সচিদানন্দ সিংহ তিনি কিন্তু ছিলেন গণপরিষদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তো সেই জন্য তাকে প্রথম সেশনের জন্য অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান হিসেবে কিন্তু নিয়োগ করা হয়। পরবর্তীকালে সেকেন্ড অধিবেশনে 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কিন্তু স্থায়ী পার্মানেন্ট চেয়ারম্যান এবং ডক্টর এইচ.সি. মুখার্জি তাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। এখানে আমি একটু কোশ্চেন বলে দেবো কী টাইপের ট্রিকি কোশ্চেন আসে। পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে গণপরিষদের প্রথম সভাপতি বা চেয়ারম্যান কে ছিলেন, তাহলে কারেক্ট অ্যান্সার হবে ডক্টর সচিদানন্দ সিনহা। আর যদি পরীক্ষায় কোশ্চেন আসে গণপরিষদের প্রথম পার্মানেন্ট স্থায়ী সভাপতি কে ছিলেন, তাহলে কারেক্ট অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এভাবে একটু কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে। ডক্টর সচিদানন্দ সিনহা একসাথে অপশান দেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদের সাথে। তো এই তথ্যগুলো একটু মাথায় রাখবেন। নেক্সট, 1946 সালের 13 ডিসেম্বর জওহরলাল নেহরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব বা দ্য অবজেক্টিভ রেজলিউশনটি উত্থাপন করেন। দেখুন, এই সময় 9 ডিসেম্বর 1946 সালে প্রথম অধিবেশন হচ্ছে। তারপর 1946 সালে 13 ডিসেম্বর জওহরলাল নেহরু কিন্তু দ্য অবজেক্টিভ রেজলিউশন উত্থাপন করেন। সংবিধানের উদ্দেশ্য কী ছিল বা সংবিধান কেন তৈরি করা হবে, সেই অবজেক্টিভ রেজলিউশন সেটা কিন্তু পাবলিশ করেন 13 ডিসেম্বর 1946 সালে। পরবর্তীকালে এই যে দ্য অবজেক্টিভ রেজলিউশন, এটা পরিবর্তিত হয়ে হবে প্রিএম্বল অফ ইন্ডিয়া, দ্য প্রিএম্বল নামে, বা ভারতের সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে নেক্সট ডে আমরা যেটা আলোচনা করব, সেই প্রিএম্বলে পরিণত হবে পরবর্তীকালে। দেখুন, 22 জানুয়ারি 1947 অধিবেশনে এই প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় এবং পরবর্তীকালে এই অংশটি প্রস্তাবনার আকারে লিপিবদ্ধ করা হয়। তাহলে ক্লিয়ার হলো, গণপরিষদে কিন্তু 13 ডিসেম্বর 1946 সালে দ্য অবজেক্টিভ রেজলিউশন পেশ করা হয়। কার দ্বারা? জওহরলাল নেহরুর দ্বারা। কিন্তু তখন সেটা গ্রহণ করা হয়নি। 22 জানুয়ারি 1947 সালে এইটা কিন্তু গ্রহণ করা হয় সবার দ্বারা এবং এটার নাম দেওয়া হয়, দ্য অবজেক্টিভ রেজলিউশনের নাম দেওয়া হয় দ্য প্রিএম্বল অফ ইন্ডিয়া বা প্রস্তাবনা। তাহলে ক্লিয়ার হলো যে অবজেক্টিভ রেজলিউশনই পরবর্তীকালে প্রস্তাবনার রূপে নামকরণ করা হলো। নেক্সট,
এই যে গণপরিষদ গঠন করা হলো সংবিধান তৈরির জন্য, এখানে কিন্তু সাংবিধানিক উপদেষ্টা, একজন তো উপদেষ্টা থাকা দরকার যে সব কিছু অ্যাডভাইস করবে। তো এই সাংবিধানিক উপদেষ্টা কাকে করা হয়? ডক্টর বি এন রাওকে করা হয় সাংবিধানিক উপদেষ্টা। এবং এই সংবিধান তৈরির জন্য মাথায় রাখবেন মোট 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। তো সাধারণত একটু কোনো কোনো বইতে দেখবেন 2 বছর 11 মাস 17 দিন রয়েছে, তো 17 দিন নয়, কারেক্ট অ্যান্সার হবে 18 দিন। কেন আমি 18 দিন বলছি? এখানেও 18 দিন রয়েছে যদিও, কিন্তু আমাদের যে পলিটির মেইন সোর্স লক্ষ্মীকান্তের বই, সেই লক্ষ্মীকান্তের বইতেও কিন্তু এটা 18 দিন দেওয়া রয়েছে। তো মাথায় রাখবেন সংবিধানের সমগ্র সময়কাল ছিল 2 বছর 11 মাস 18 দিন। আমি একটা কোশ্চেনে দেখেছিলাম প্রিভিয়াস ইয়ার্সের, 2 বছর 11 মাস 17 দিনও কারেক্ট অ্যান্সার ছিল, 2 বছর 11 মাস 18 দিনও কারেক্ট অ্যান্সার ছিল। এসএসসির কোশ্চেনে দেখেছিলাম প্রথমে এখানে 17 দিন কারেক্ট অ্যান্সার হিসেবে ঠিক করা হয়েছিল, মানে এসএসসির পক্ষ থেকেই ঠিক করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন বিভিন্ন যে কোশ্চেনে ভুল থাকলে এসএসসিতে জানবেন অবজেকশন করা যায়, তো অবজেকশন করার পর এটা 18 দিন এবং সেটাকেই কিন্তু গ্রান্টেড করা হয়। তো 2 বছর 11 মাস 18 দিন কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে দেখুন, সংবিধান রচনার মূল নথি তৈরি করার দায়িত্ব ছিল খসড়া কমিটির ওপর। এই যে খসড়া কমিটির ইংলিশে টার্ম হচ্ছে ড্রাফটিং কমিটি। সংবিধান তৈরি করার যে মূল যে ডকুমেন্টস সেটা কে তৈরি করবে? ড্রাফটিং কমিটি তৈরি করবে। আর এই ড্রাফটিং কমিটিতে টোটাল 6 জন মেম্বার ছিলেন ইনক্লুডিং চেয়ারম্যান। তো চেয়ারম্যানকে ধরে 6 জন মেম্বার ছিলেন, আর এই চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর বি আর আম্বেদকর। বাকি মেম্বার কারা? এন গোপালস্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ শাহিদুল্লাহ, এন মাধবরাও, বি এল মিত্রের স্থানে আর ডিপি খৈতান। পরবর্তীকালে ডিপি খৈতানের জায়গায় টি কৃষ্ণমাচারী আসেন। তো এই 6 জন কিন্তু ছিলেন ড্রাফটিং কমিটি তাদের মেম্বার। ড্রাফটিং কমিটি বাংলা এটাকে বলা হয় খসড়া কমিটি। আপনি ইংলিশে যে কোনো এক্সাম দিলে আপনারা দেখবেন ড্রাফটিং কমিটি। তো এই নামগুলো একটু মুখস্থ করবেন, 6টা নাম কিন্তু আপনাদের মুখস্থ হয়। চেয়ারম্যান সাধারণত বেশি আসে, আর যদি একটু হাই লেভেলের এক্সাম থাকে, ধরুন ইউপিএসসি, সিডিএসসি, এপিএসসি, সেক্ষেত্রে কোশ্চেন আসতে পারে যে আমাদের যে ড্রাফটিং কমিটি সংবিধান তৈরির জন্য, সেই ড্রাফটিং কমিটিতে এর মধ্যে কে মেম্বার ছিলেন না, এইরকম কোশ্চেন আসে যে কে মেম্বার ছিলেন না বা এদের মধ্যে কারা কারা মেম্বার ছিলেন, এরকম অপশান দেয় এবং 4টে স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়, তার মধ্যে থেকে আপনাকে 3টে চুজ করতে হয় বা একটা বাদ দিতে হয়। তো এভাবে কিন্তু কোশ্চেন আসে। তো এটা WBCS প্রিলিমসে সাধারণত এই টাইপের কোশ্চেন আসে না, মেন্সে আসলেও আসতে পারে, কিন্তু অতটা ইম্পর্ট্যান্ট নয়। তবে ইউপিএসসির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। WBCS এর আগে দেখা যায়নি এই টাইপের কোশ্চেন, তবে ডিরেক্টলি কিন্তু জিজ্ঞাসা করা হয় চেয়ারম্যান কে ছিলেন ড্রাফটিং কমিটি। তবু মুখস্থ করে রাখবেন, যদি আপনার WBCS মেন্সে চলে আসে তো এখানে কাজে লেগে যেতে পারে। নেক্সট, 6 মাসেরও কম সময়ে সংবিধানের খসড়াটি কিন্তু প্রণয়ন করা হয়েছিল। দেখুন, এই যে ড্রাফট, এটাকে কিন্তু 6 মাসের কম সময় তৈরি করা হয়েছিল। সমগ্র কনস্টিটিউশন তৈরি করতে 2 বছর 11 মাস 18 দিন লাগলেও ড্রাফট তৈরি করতে কিন্তু 6 মাসেরও কম সময় লেগেছিল। এবং এই যে সংবিধান তৈরি করতে টোটাল 64 লাখ টাকা খরচ হয়েছিল। আমাদের সংবিধান এই 2 বছর 11 মাস 18 দিন ধরে তৈরি করতে 64 লাখ টাকা কিন্তু খরচ হয়েছিল। তো এটা একটু মাথায় রাখবেন, পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। নেক্সট, নাগরিকত্ব, নির্বাচন এবং অস্থায়ী সংসদ সংক্রান্ত শর্তগুলি তৎক্ষণাৎ কার্যকরী করা হয়েছিল এবং অন্যান্য প্রভিশন 26 জানুয়ারি 1950 সালে বলবৎ করা হয়। দেখুন, সেই সময় একটা অস্থায়ী সরকার গঠন করার দরকার হয়েছিল। তো এই অস্থায়ী সরকার গঠন করার জন্য নাগরিকত্ব, নির্বাচন, অস্থায়ী যে সংসদ, তার যে প্রভিশনগুলো কিন্তু তখনই আমাদের অ্যাকসেপ্ট করা হয়েছিল এবং কেমটি ইনফোর্স সেই সময় কিন্তু কার্যকরী করা হয়েছিল। কিন্তু বাকি যে সমস্ত যে প্রভিশনগুলো ছিল সেগুলোকে 26 জানুয়ারি 1950 সালে কিন্তু বলবৎ করা হয় বা কার্যকরী করা হয়। আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছিল 26 নভেম্বর 1949 সালে, কিন্তু অ্যাকচুয়ালি কার্যকর করা হয় 26 জানুয়ারি 1950 সালে। তো এটা একটু মাথায় রাখবেন। তার পাশাপাশি দেখবেন 1930 সালের স্বাধীনতার ঘোষণাপত্র স্বীকৃত পূর্ণ স্বরাজের দিনটিকে স্মরণ করেই 26 জানুয়ারি দিনটিকে নির্বাচন করা হয়েছিল। পূর্ণ স্বরাজের দাবিতে 1929 সালের লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেস পাশ করে। দেখুন, আপনারা জানেন যে পূর্ণ স্বরাজের জন্য 1930 সালে প্রথমবার স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়, যখন ইংরেজরা ভারতে শাসন করছিল এবং আমাদের বিপ্লবীদের দ্বারা কিন্তু 1930 সালের 26 জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। এবং সেই স্বাধীনতা দিবসকে এখন কিন্তু প্রজাতন্ত্র দিবস রূপে আমরা মান্য করি। প্রতি বছর 26 জানুয়ারিকে কিন্তু প্রজাতন্ত্র দিবস বলে আমরা কিন্তু পালন করে থাকি। তো এই জন্যই কিন্তু, কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন অলরেডি এসে গেছে। নেক্সট, কিছু কমিটি আছে। এই কমিটিতে সাধারণত WBCS কমই কোশ্চেন আসে, আর WBPSC মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু এখানে কিছু কিছু আপনাদের খুব ইম্পর্ট্যান্ট আছে। বাকিগুলো সব কিছু না পড়লেও চলবে, কিন্তু কিছু কিছু খুব ইম্পর্ট্যান্ট, যেমন ড্রাফটিং কমিটি, খসড়া কমিটি ইম্পর্ট্যান্ট, ইউনিয়ন পাওয়ার কমিটি ইম্পর্ট্যান্ট, স্টেটস কমিটি ইম্পর্ট্যান্ট, তারপরে এখানে আপনাদের রয়েছে রুলস অফ প্রসিডিওর কমিটি ইম্পর্ট্যান্ট রয়েছে,
আর পতাকা কমিটি ইম্পর্টেন্ট রয়েছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, বেশি কোশ্চেন আসে, বাকিগুলো থেকেও কোশ্চেন আসে না বলা ভুল, কিন্তু এইগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে। তাহলে দেখে নিন, আমরা সবগুলোই দেখবো একবার করে। ইউনিয়ন পাওয়ার কমিটি জে.এল. নেহেরু ইউনিয়ন পাওয়ার কমিটিকে জে.এল. নেহেরু, স্টেটস কমিটি জে.এল. নেহেরু, ইউনিয়ন গঠন সংক্রান্ত কমিটি কনস্টিটিউশন জে.এল. নেহেরু, ড্রাফটিং কমিটি বি.আর. আম্বেদকর নেতৃত্ব দিয়েছিলেন যারা। প্রদেশ গঠন সংক্রান্ত কমিটি প্রভিন্সিয়াল যে কমিটি ছিল বল্লভভাই প্যাটেল নেতৃত্ব দিয়েছিলেন। মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট রিলেটেড কমিটি বল্লভভাই প্যাটেল। রুলস অফ প্রসিডিওর কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্টিয়ারিং কমিটি, এটাও ইম্পর্টেন্ট, অর্থ কর্মী সংক্রান্ত কমিটি, এগুলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ক্রেডেন্সিয়াল কমিটি আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার। হাউস কমিটি পট্টবী সীতারামাইয়া। অর্ডার অফ বিজনেস কমিটি কে.এম. মুন্সি। পতাকা কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এগুলো মোটামুটি আপনাদের দেখে রাখতে হবে, অন্তত 4 থেকে 5 বার রিভিশন দেবেন। আর যে নামগুলো বললাম সেগুলো একবারে পুরোপুরি মুখস্থ থাকা যায়, দেখবেন এখান থেকে কোশ্চেন চলে আসে মাঝে মধ্যে। নেক্সট, ভারতের অন্তর্বর্তী সরকার, এখান থেকেও কিন্তু ভারতের অন্তর্বর্তী সরকার থেকেও কোশ্চেন চলে আসে। তো এখানে কোন নামগুলো ভেরি ইম্পর্টেন্ট, অন্য থেকেও কোশ্চেন আসতে পারে, তো আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো একটু ভালো করে পড়বেন। যেমন দেখুন, বৈদেশিক বিষয় এবং কমনওয়েলথ সম্পর্ক জে.এল. নেহেরু। স্বরাষ্ট্র এবং তথ্য সম্প্রচার ব্রডকাস্টিং অ্যান্ড হোম অ্যাফেয়ার্স মিনিস্টার বল্লভভাই প্যাটেল হাতে ছিল। এখানে আপনাদের আরও পড়তে হবে প্রতিরক্ষা বলদেব সিং। আর এখানে শিক্ষা ছিল চক্রবর্তী রাজগোপালাচারীর হাতে। তারপরে জগজীবন রাম শ্রম লেবার, পরীক্ষায় কোশ্চেন আসে, জগজীবন রাম তিনি শ্রম মিনিস্ট্রি ছিলেন। তারপর সি.এইচ. ভাবা কর্মখনি শক্তিতে মিনিস্টার ছিলেন। এগুলো মোটামুটি দেখতে হবে। রাজেন্দ্র প্রসাদ খাদ্য অগ্নি, সেটাও দেখে রাখতে হবে। তো মোটামুটি এগুলো দেখে রাখতে হবে, বেশিরভাগই হয়ে গেল এখানে। তবে এখানে সবচেয়ে বেশি কোশ্চেন আসে যেগুলো আমি বলে দিচ্ছি, এই যে লেবার থেকে কোশ্চেন আসে জগজীবন রাম, শিক্ষা থেকে কোশ্চেন আসে, প্রতিরক্ষা থেকে কোশ্চেন আসে, আর এই দুটো থেকে কোশ্চেন আসে। মোটামুটি এই 5টা থেকে সবসময় কোশ্চেন আসে। বাকিগুলো আপনাদের মনে রাখতে হবে, যখন তখন কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। আর ভারতের যে অন্তর্বর্তী সরকার, সেটা কিন্তু ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার জন্য 1946 সালের 2রা সেপ্টেম্বর এই ভারতের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই তথ্যটাও কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। নেক্সট, ভারতের সংবিধানের উৎসগুলো আপনাদের জানতে হবে। দেখুন, এই প্রথম কয়েকটা লেকচারে আপনারা ডেটা বেশি পাবেন আপনাদের কনসেপ্টের থেকে। আমরা ধীরে ধীরে যত এগিয়ে যাবো, দেখবেন ফান্ডামেন্টাল রাইট, তারপর এই টপিকগুলো যখন আমরা এগিয়ে যাবো, তখন কিন্তু আমাদের কনসেপ্ট অনেক বেশি চলে আসবে। তো ধৈর্য ধরে থাকুন, দেখবেন ডেটার সাথে অনেক কনসেপ্ট কিন্তু আমরা ইউজ করব। নেক্সট, ভারতের সংবিধানের উৎসসমূহ থেকে দেখুন, ভারতের যে সংবিধান বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে, বিভিন্ন অ্যাক্ট থেকে গ্রহণ করা হয়েছে। বিভিন্ন অ্যাক্ট, বিভিন্ন অন্যান্য দেশের সংবিধান, তাদের থেকে যে ভালো ভালো পয়েন্টগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল। তো এই ভারতের সংবিধান যে গঠন করা হলো, ভারত শাসন আইন 1935 সালে, সেখান থেকে কী নেওয়া হয়েছিল? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, রাজ্যপালের পদ, জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থা দিয়ে এবং জনকৃত্য কমিশন পিএসসি, এগুলো কিন্তু ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়। ব্রিটিশ সংবিধান থেকে কী নেওয়া হয়? সংসদীয় পার্লামেন্টারি সিস্টেম, সিঙ্গেল সিটিজেনশিপ, আইনের অনুশাসন, ক্যাবিনেট ব্যবস্থা, তারপর ল মেকিং প্রসিডিওর এবং C&AG কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এগুলোকে কিন্তু নেওয়া হয় ব্রিটিশ সংবিধান থেকে, ব্রিটিশ কনস্টিটিউশন। তার পাশাপাশি লেজিসলেটিভ প্রসিডিওর, সংসদীয় বিশেষাধিকার, বাই ক্যামেরাল সিস্টেম, দ্বিকক্ষক ব্যবস্থা, ফার্স্ট পাস দ্য পোস্ট ভোট ব্যবস্থা, মন্ত্রিসভা যৌথ দায়িত্বশীলতা, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা, এগুলো কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়। আচ্ছা, এই যে ডিটেলস অ্যানালিসিস আমরা যখন এগিয়ে যাব ধীরে ধীরে করতে থাকবো। আপাতত নামগুলো দেখে নিন, মোটামুটি মুখস্থ করে নিন। এগুলো থেকে পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, আর যে কোনো এক্সামের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট থাকে স্ট্যাটিকের পার্ট থেকে। আমেরিকার সংবিধান থেকে কী কী নেওয়া হয়? ফান্ডামেন্টাল ডিউটি নেওয়া হয়, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি নেওয়া হয়, স্বতন্ত্র নিরপেক্ষ আদালতে পুনরাবলোকন ক্ষমতা, আবার আপিল করার যে ক্ষমতাটা, প্রস্তাবনা, প্রিএম্বেল, উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া, রাষ্ট্রপতির অপসারণ মানে ইমপিচমেন্ট যে প্রসেসটা, সেগুলো কিন্তু আমেরিকার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়। আইরিশ বা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে কী কী নেওয়া হয়? ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা নেওয়া হয়। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নেওয়া হয়, রাজ্যসভার প্রার্থীদের মনোনয়ন নেওয়া হয়। কানাডার সংবিধান থেকে কী কোয়াসি ফেডারেল ব্যবস্থা, কেন্দ্র প্রমাণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, কোয়াসি ফেডারেল, এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা, এগুলোও কিন্তু নেওয়া হয় কানাডার সংবিধান থেকে। আর অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কী নেওয়া হয়? যৌথ তালিকা। দেখুন, 3টে লিস্ট রয়েছে আমাদের, স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট বা ইউনিয়ন লিস্ট আর কনকারেন্ট লিস্ট। এই লিস্টগুলো কিন্তু নেওয়া হয় যৌথ তালিকা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। প্রস্তাবনার ল্যাঙ্গুয়েজ, এটা নেওয়া হয়। কেন্দ্র রাজ্য সম্পর্ক, সেন্টার স্টেট রিলেশন এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন, সেটা নেওয়া হয় অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে। ব্যবসা বাণিজ্য সমাগমের স্বাধীনতা, এটাও নেওয়া হয় অস্ট্রেলিয়ার সংবিধান থেকে।
লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন সেটাও কিন্তু নেওয়া হয় অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ইউএসএসআর থেকে কী নেওয়া হয় মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি। ইউএসএসআর আগে ছিল, এখন বর্তমানে রাশিয়া। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি ইউএসএসআর অপশান না থাকে তাহলে কিন্তু কারেক্ট আনসার হবে রাশিয়া। যদি ইউএসএসআর থাকে তার সাথে রাশিয়া থাকে, কারেক্ট আনসার হবে ইউএসএসআর, কারণ তখন কিন্তু ইউএসএসআর বিভাজিত হয় 1991 সালে বিভাজিত হয়েছিল। ওয়েইমার সংবিধান, এখান থেকে কী নেওয়া হয় জরুরি অবস্থাকালে মৌলিক অধিকার খর্ব করার নিয়ম। তারপরে দেখুন দক্ষিণ আফ্রিকা থেকে কী নেওয়া হয় সংবিধানের অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন, রাজ্যসভার সদস্যদের নির্বাচনী প্রক্রিয়া, এগুলো কিন্তু সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়। ফ্রান্স থেকে নেওয়া হয় সৌভ্রাতৃত্ব ফ্র্যাটার্নিটি, তারপরে প্রজাতন্ত্র এবং স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্বের আদর্শ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনটে টার্ম ইম্পর্টেন্ট, ফ্র্যাটার্নিটি টার্মটা খুব ইম্পর্টেন্ট, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই তিনটি টার্ম ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়। জাপানের সংবিধান থেকে কী নেওয়া হয় আইন নির্দিষ্ট পদ্ধতি, বা এটাকে আমরা বাংলায় ইংলিশে বলবো প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, অর্থাৎ আইনের আন্ডারে থাকবে সব কিছুই। তো এইগুলো কিন্তু নেওয়া হয় জাপানের কনস্টিটিউশন থেকে। তো এই ছিল আজকে আমাদের লেকচার, বেশি কিছু আলোচনা করলাম না, ইম্পর্টেন্ট ডেটা ছিল, ডেটাগুলো আপনাদের মুখস্থ করতে হবে। মোটামুটি আর 2 থেকে 3 লেকচারের পর থেকে দেখবেন আপনাদের কনসেপ্ট চলে আসে, এবং কনসেপ্টগুলো আমি আপনাদের ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো, তো যাতে আপনাদের আর ভবিষ্যতে কনসেপ্ট নিয়ে কখনো পলিটিতে অসুবিধা না হয়। তো রেগুলার লেকচারগুলো দেখতে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।